বিশ্বের নৃশংসতম বর্বরতার সময়ে বিশ্বে এবার ৭ এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবারের বিশ্ব স্বাস্থ্য দিবস। প্রতি বছরের মতো ৭ এপ্রিল আজকের এই দিনটি যখন পালন হচ্ছে, বিশ্বের কোন প্রান্তে স্বাস্থ্যের কী অবস্থা আমাদের চেয়ে আপনারা ভালো জানেন। এই বছর এই দিবসটি ঘিরে মাতৃত্ব এবং নবজাতকের স্বাস্থ্যের বিষয়টির উপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গুরুত্ব আরোপ করেছে নিরাপদ প্রসবের প্রতি। একই সাথে আহ্বান জানিয়েছে নারী এবং শিশুর দীর্ঘমেয়াদী সুস্থতার প্রতি যত্নশীল হতে, যা তাদের শারীরিক ও মানসিকভাবে জন্মের আগে এবং পরে সহায়তা করে। গর্ভাবস্থা থেকে শুরু করে প্রসবোত্তর সময়কাল পর্যন্ত সেই যত্ন নিশ্চিত করতে পুষ্টির ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এবছর বিভিন্ন আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস প্রসঙ্গে আজ একটু বাড়তি করে আপনাদের সাথে কথা বলতে চাই। আমার খুব পছন্দের একজন মানুষ আজ যুক্ত হচ্ছেন আপনাদের সাথে, জনস্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ এবং একই সাথে সহযোগী অধ্যাপক, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, তৌফিক জোয়ারদার যুক্ত হচ্ছেন আমাদের সাথে। তৌফিক জোয়ারদার, আপনাকে স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল তৌফিক জোয়ারদার। এর আগে আপনার সাথে আমাদের স্টুডিওতে কথা হয়েছিল, তখন জনস্বাস্থ্য বিষয়ে আমরা বেশ কিছু আলাপ করেছিলাম। করোনা পরবর্তী সময় আপনার সাথে আলাপ করার সুযোগ হয়েছে। নানান সময় আপনি নানান চমৎকার দিকগুলো আলোচনা করেছেন। এবার যেহেতু শিক্ষক হিসেবে ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে আপনি আছেন, সেই আঙ্গিকে কিছু প্রশ্ন থাকবে, তবে তার আগে আপনার কাছে একটা খুব ব্যক্তিগত কৌতূহলের জায়গা থেকে জিজ্ঞাসা করতে চাই। আজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হবে, ঠিক সেই মুহূর্তে যখন ফিলিস্তিনের শেষ যে ভরসাটুকু ছিল সেই অ্যাম্বুলেন্সগুলো আর নেই। আমরা দেখেছি কি নৃশংসভাবে গুলি করে তা ধ্বংস করে দেওয়া হয়েছে, হাসপাতালগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। এমন বাস্তবতায় আজকের এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের উদযাপন কিভাবে বলবেন আপনি? আসলে এটা খুবই বেদনাবিধুর একটা সময়, শুধুমাত্র ফিলিস্তিনবাসীর জন্য নয়, কেবলমাত্র মুসলমানদের জন্য নয়, সারা পৃথিবীর জন্য। যে বিষয়টি আজকে সারা পৃথিবীতে উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে যে আসলে ফিলিস্তিনের অধিকারের বিষয়ে আপনি যদি কথা বলতে চান, সেটার জন্য আপনাকে মুসলমান হতে হবে না, সেটার জন্য আপনাকে কেবলমাত্র একজন হিউম্যান বিইং বা একজন মানুষ হওয়াটাই যথেষ্ট। অথচ মানুষের চেহারা নিয়ে আমাদের চারপাশে বহু মানুষ ঘুরছে যারা ফিলিস্তিনের প্রতি, আমাদের দেশে অবশ্য দেখা যায় না, আমি সিঙ্গাপুরে আছি বা আন্তর্জাতিক পরিসরেও আমরা দেখি, আন্তর্জাতিক নেতৃবৃন্দকেও দেখি, যাদের সেই ভূমিকাটা পালন করার কথা ছিল সেই ভূমিকাটা তারা যথেষ্টভাবে পালন করছে না। আমরা আমাদের জন্য যারা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করি অথবা স্বাস্থ্য নিয়ে যারা আমরা কাজ করি, তাদের জন্য আজকের দিনটি আরো বিশেষভাবে বেদনাদায়ক। কারণ আপনারা জানেন যে গতকালকে 15 জন স্বাস্থ্যকর্মীকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। তারা তারা কোনো দলের সদস্য ছিলেন না। তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সেখানে যাননি। তারা গিয়েছিলেন তাদের পেশাগত দায়িত্ব হিসেবে গাজার আহত মানুষদের সেবা দেওয়ার জন্য, জরুরি চিকিৎসা সেবা। কিন্তু তাদেরকে অনেকটা ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। এবং এরপরেও আমরা ইসরায়েলের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে কোনো ব্যবস্থা, কোনো রকমের ব্যবস্থা নিতেও দেখিনি। এরকম একটি পরিস্থিতিতে সারা পৃথিবীতে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আমরা সবাই চেষ্টা করছি যার যার অবস্থান থেকে সেই কর্মবিরতিতে অংশগ্রহণ করার। আপনারাও যতটুকুন যার সাধ্যের মধ্যে থাকে এই বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। হাজার হাজার শিশু মৃত্যুবরণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকে যে দিনটি উদযাপন করছে সেটা হচ্ছে দ্য হেলদি বিগিনিংস, হেলদি ফিউচার্স। অথচ হাজার হাজার শিশু আসলে জন্মের মুহূর্তেই বা জন্মের পরপরই মারা গিয়েছে। তাদের বিগিনিং বা ফিউচার বলে কোনো কিছুই আসলে তাদের জীবনে আসেনি, আসার সুযোগ পায়নি। এরকম একটি বাস্তবতা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এটা একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে আমাকে তো দারুণভাবে আহত করছে, ব্যক্তিগতভাবে আক্রান্ত করছে। তবে সব মানুষকেই এটা আক্রান্ত করছে বলে আমার বিশ্বাস। বিশেষ করে বাংলাদেশে যে মানুষরা আছে তারা ফিলিস্তিনের প্রতি সহানুভূতি এবং সংহতি জানিয়েছেন বিভিন্নভাবে। কিন্তু সেই বার্তাটি আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেওয়া এবং কতটুকুন সেটা সম্ভব সেটা নিয়ে আলোচনা করা আমার মনে হয় আরো বেশি দরকার।
এটা শুধুমাত্র আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চমৎকারভাবে বাস্তবতার একটা ব্যাখ্যা দিয়েছেন। ঠিক বারবার চোখে ভেসে উঠছিল আপনার কথার সময়, আপনি যখন নিরাপদ মাতৃত্ব, নিরাপদ শিশু জন্মের কথা বলছেন, নিরাপদ শৈশবের কথা বলছেন, আমার তখন একজন বাবার হাত তুলে আকাশের দিকে উঁচু করে রাখা তার সন্তানের মস্তকহীন দেহটির কথা বারবার মনে পড়ছিল। ধন্যবাদ আপনাকে চোখে আঙুল দিয়ে পুরো বিশ্বকে আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য ওয়্যার উই আর ফেইলিং অ্যান্ড ওয়্যার উই হ্যাভ ফেইলড সো ফার। তৌফিক জর্দার, একটু এবার সমসাময়িক প্রসঙ্গে আপনার কাছ থেকে জানতে চাই। আপনার কাছে বাংলাদেশের অভিজ্ঞতা আছে এবং সেই সাথে বিশ্বের একটা তুলনামূলক চিত্র আপনার কাছে আছে। সেই একটা জায়গা থেকে এবারের যে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হবে, বাংলাদেশ অ্যাজ এ নেশন আমরা কতখানি অর্জন করতে পেরেছি এবং ঠিক কোন কোন জায়গায় আমাদের ফোকাস করা জরুরি বলে আপনি মনে করেন? আমাদের যদি আমরা ম্যাটারনাল মর্টালিটির দিকে তাকাই, আমাদের অতীত থেকে অনেক উন্নতি হয়েছে। এক সময় আমরা বলতাম যে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার ৩০০-র উপরে, তারপরে সেটা ২০০-তে নেমে এসেছে এক সময় ২০০০ সালের দিকে ১৯৬ হয়েছে। এখন যে সংখ্যাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বলা হচ্ছে সেটা ১২৩, প্রতি ১ লাখে ১২৩। তার মানে আমরা দেখছি যে মাতৃমৃত্যু যথেষ্ট পরিমাণে কমে এসেছে, যথেষ্ট না বাট কমে এসেছে। অথচ আমরা পার্শ্ববর্তী দেশের দিকে যদি তাকাই, ভারতে এটা কিন্তু আরো কম। সাধারণভাবে ভারতের তুলনায় বাংলাদেশের হেলথ ইন্ডিকেটর গুলো সাধারণত ভালো হয়, কিন্তু আমরা দেখছি যে মাতৃমৃত্যুর ক্ষেত্রে আমরা ভারতের থেকে পিছিয়ে আছি। সেখানে ১০৩ প্রতি লাখে, আর আমাদের হচ্ছে ১২৩। ভারত অনেক বড় দেশ, অনেক জটিল পরিস্থিতি সেখানে অনেক সময় অনেক স্টেটে আসলে খুবই খুবই অসুবিধাজনক আরকি সেখানে যাতায়াত করাটা, বা জনগোষ্ঠীর যেই বিস্তার সেখানে পৌঁছানোটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। অথচ তারা ১০৩-এ নামিয়ে আনতে পেরেছে। অথচ আমাদের মাতৃমৃত্যুর হার এখনো যথেষ্ট বেশি, ১২৩। এটা আমরা উন্নতি করছি ঠিকই, কিন্তু এটার মাত্রাকে বাড়াতে হবে। এবং এসডিজি অর্জনের জন্য যে লক্ষ্যমাত্রা, সেখানে কিন্তু সেই ট্র্যাকেও আমরা এখনো নেই। আমাদের আরো অনেক কমিয়ে আনতে হবে। এক্সাক্ট কতটুকুন হবে সেটা আমি জানি না। জানি না বলতে আমার এই মুহূর্তে মনে নেই ফিগারটা, কিন্তু ট্র্যাকে নেই এই তথ্যটা আমাদের সবার জানা আছে, জনস্বাস্থ্য বিষয়ে যারা কাজ করছি। কাজেই এটার ট্র্যাজেক্টরিটাকে আরো স্টিপ করতে হবে। অর্থাৎ যেই হারে আমরা মাতৃমৃত্যুটাকে কমিয়ে এনেছি, তার থেকেও অধিক হারে আমাদেরকে কমিয়ে নিয়ে আসতে হবে। আমাদের আসলে মাতৃমৃত্যুর কারণকে ৩ টা ভাগে, মানে ৩ ধরনের কারণ ধরা হয় আরকি। 3 ডিলে মডেল বলে, অনেকে 3D মডেলও বলে, 3D মডেল। একটা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণে আমাদের দেরি হয়ে যায় যে আমরা মাতৃমৃত্যু কমাবো। আমার আম বাড়ির থেকে যে আমি হাসপাতালে নিবো, নেয়ার জন্য যে আমার সিদ্ধান্তটা নেয়া। কারণ আমাদের দেশে অনেকেরই কিন্তু এখনো অন্তত ৩০-৪০% মা, বিশেষ করে গ্রামাঞ্চলে, তারা বাসাতেই কিন্তু প্রসব করেন। তো তখন একটা সিদ্ধান্তের বিষয় থাকে যে আমি কি এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে নিবো, না বাসাতে যে প্রসবের পরিকল্পনা করা হয়েছে সেখানেই সে থাকবে। ২ নাম্বার যে ডিলেটা হয়, যে সিদ্ধান্ত নেওয়া হলো যে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হয়তো রক্তক্ষরণ হচ্ছে, খিঁচুনি হচ্ছে। কিন্তু এই যে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা, সেটা অনেক সময় কিন্তু আম খুব ভালো থাকে না। অর্থাৎ খুব বন্ধুর একটা পথ পাড়ি দিয়ে যেতে হয়। ট্রান্সফারের ভালো ব্যবস্থা থাকে না, রেফারেল এর ব্যবস্থা থাকে না। এই যে ডিলে গুলো হয়, এটা হচ্ছে ২ নাম্বার ডিলে, অর্থাৎ নিয়ে যাওয়ার ডিলে। ৩ নম্বর যে ডিলেটা হয়, সে যখন হাসপাতালে পৌঁছালো, গিয়ে দেখা গেল যে সেখানে একজন উপযুক্ত যেই স্বাস্থ্যসেবা প্রদানকারী, তিনি হয়তো নেই। হয়তো একজন ডাক্তার নেই, বা একজন গাইনোকোলজিস্ট নেই, বা অবস্টেট্রিশিয়ান নেই, মিডওয়াইফ নেই। এরকম সিচুয়েশন তৈরি হয়, বা তাকে যে ইমিডিয়েট কেয়ার দেয়া, অর্থাৎ ৩ টা ক্ষেত্রে সে কিন্তু দেরির সম্মুখীন হচ্ছে বা ডিলের সম্মুখীন হচ্ছে। এই ৩ টা ডিলেকে আসলে কমিয়ে না আনলে স্বাস্থ্যের, মানে মাতৃ এবং শিশু মৃত্যু, বিশেষ করে মাতৃমৃত্যু কমিয়ে আনা সম্ভব হয় না। এই ৩ টা বিষয় আমাদেরকে আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে। এবং এই ৩ টা অর্থাৎ আমার শুধুমাত্র এই বিষয়টা আপনি যদি দেখেন, এই যে ডিলে ৩ টার কথা বললাম, ৩ টা কিন্তু এর মধ্যে তৃতীয় যে ডিলেটা, সেটা হয়তো ডাক্তারের সাথে জড়িত, কিন্তু বাকি দুটো ডিলে, আমার সিদ্ধান্ত গ্রহণের ডিলে, এটা আমার সচেতনতার উপর নির্ভর করে। দ্বিতীয় যে ডিলে, সেটা স্বাস্থ্য ব্যবস্থার উপরই নির্ভর করে না। এটা আপনার যেই রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি আছে, তাদের বন্দোবস্তের উপর নির্ভর করে। তো এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ স্বাস্থ্য কেবলমাত্র, আমাদের একটা ধারণা আছে যে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার ওষুধ দিবে, মানুষ ভালো হয়ে যাবে, এটাই স্বাস্থ্য নয়। স্বাস্থ্যের অনেক বড় একটা আঙ্গিক আছে, সেখানে সবার ভূমিকা আছে। এই যে আপনারা আজকে এত বিষয় থাকতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আপনাদের চ্যানেলে আপনারা একটা অনুষ্ঠান করলেন, এখানেও তো আপনাদের একটা ভূমিকা কিন্তু দেখা যাচ্ছে। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করার জন্য একটা ভূমিকা সৃষ্টি হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য কেবলমাত্র
স্বাস্থ্য পেশাজীবীদের বিষয় নয়, তাদের বিষয় তো বটেই, কিন্তু এর বাইরেও অন্যান্যদের ইতিবাচক ভূমিকা পালনের সুযোগ আছে। তৌফিক জর্দার, স্টেক হোল্ডার যাদের ইঙ্গিত করছেন আপনি, সেই স্টেক হোল্ডারদের নিয়ে আমরা একটু বিস্তারিত আপনার সাথে আলাপ করতে চাই। আপনার সাথে কথা হচ্ছিল, আপনি জানাচ্ছিলেন গর্ভকালীন কিছু জটিলতা নিয়ে এবং সেখানে কি করা যেতে পারে আসলে, এবং এই প্রসঙ্গটা রেখেই যদি আপনার কাছে আরেকটু জানতে চাই, নারীদের যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা, সেখানে আরও কিছু জটিলতা আছে। নারীদের কিছু সামাজিক ট্যাবু ভাঙতে না পারার কারণে তাদের মধ্যে যথেষ্ট সচেতনতা তৈরি করা যায় না, এবং সেটা দেখা যায় একটা পর্যায়ে গিয়ে গাইনি রোগের একটা বেশ বড় জটিলতায় তাদেরকে পড়তে হয়। সেই ক্ষেত্রে তাদেরকে কিভাবে সচেতন করা যেতে পারে? আসলে সচেতনতার সবচেয়ে বড় স্টেপ হচ্ছে তার শিক্ষা, এবং 2 নম্বর বিষয় হচ্ছে যে তার সেই শিক্ষাটাকে বাস্তবায়নের ক্ষমতা, বা যেটাকে আমরা ক্ষমতায়ন বলি। তো এই দুটো জায়গায় কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের যথেষ্ট অগ্রগতি হয়েছে নারীদের। এখন নারীদের শিক্ষার হার পুরুষদের থেকেও বেশি, কিন্তু ক্ষমতায়নের জায়গাটিতে আমাদের এখনো কিন্তু অনেক পিছিয়ে আছি আমরা। বিশেষ করে একটু পুরুষতান্ত্রিক সমাজে এখনো সিদ্ধান্ত গ্রহণের, একজন নারী যদি মনে করে যে না, আমি হাসপাতালে গিয়ে আমার আসলে প্রসব করা উচিত, সেই সিদ্ধান্তটা এখনো কিন্তু তার নিজের একার উপর নির্ভর করে না। এটা নির্ভর করে তার পরিবারের অন্যান্য সদস্য যারা আছে, যাদের অনেকেই হয়তো পুরুষ, বা এমনকি পুরুষ না হলেও কিন্তু যে তার হয়তো তার শাশুড়ি বা তার ননদ, তারাও কিন্তু অনেক সময় মনে করে যে তার একটা এত দূরে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার বা প্রসব করার প্রয়োজন আছে কিনা। তো এগুলো থেকেই জটিলতাগুলো সৃষ্টি হয়। আম তৃতীয়ত অর্থনৈতিক জটিলতা তো আছেই, যে একটা আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা আসলে অনেক হাই, যেটাকে বলে পৃথিবীর অন্যান্য দেশে। আমাদের দেশে আমরা একটা বিষয় অভ্যস্ত হয়ে গিয়েছি। আমাদের কাছে মনে হয় যে আমার চিকিৎসাটা নিতে হলে আমার নিজের পকেটের পয়সা খরচ করে আমার চিকিৎসাটা নিতে হবে, এবং এটাই স্বাভাবিক মনে হয়। কিন্তু এটাই কিন্তু পৃথিবীর অনেক দেশের, উন্নত দেশগুলোর মডেল কিন্তু এটা না। সেখানে একটা ইন্সুরেন্স মেকানিজম থাকে, যে সে যদি প্রসব করতে যায় তার খরচ আছে। অর্থাৎ তাকে নিয়ে যেতে হবে, সেখানে হাসপাতালে থাকতে হবে। পরিবারের অন্যান্য সদস্যদের হয়তো একজন মানুষও যদি তার সাথে থাকে, তারও হয়তো একটা ইনকাম জেনারেটিং একটা অ্যাক্টিভিটি আছে। সেই অর্থকরী কার্যক্রমটা তাকে বন্ধ রেখে সেখানে যেতে হচ্ছে। হয়তো সে একটা মুরগি পালে, বা সে হয়তো একটা বাসায় কাজ করে, বা ছাত্র পড়ায়, বা কিছু একটা করে। সেই কাজটা বাদ রেখে, তার মানে তার খরচটা কেবলমাত্র প্রত্যক্ষ খরচ না, পরোক্ষ খরচও আছে। অর্থাৎ ব্যয় যেটা হয়, সেই ব্যয়, তার যে আয়টা আছে, সেই আয়টা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। হয়তো সে যদি ৩ দিন বা ৪ দিন হাসপাতালে থাকে, সেই খরচটা। এখন এই খরচগুলো বেয়ার করার জন্য আমাদের দেশে কোনো ভালো মেকানিজম নেই। কাজেই যেটা বলছিলাম, যে তার শিক্ষা, তার সচেতনতা, তার অর্থনৈতিক সক্ষমতা, এই বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে। এগুলো উন্নয়ন করার চেষ্টা করতে হবে আরকি। আমি আরেকটু স্পষ্ট করে আসলে বলতে চাই, কারণ অনেকটাই আসলে আমার প্রশ্নটাই হয়তো স্পষ্ট করতে পারিনি, এটা আমার ভুল। মাসিক কিছু স্বাস্থ্য সচেতনতার বিষয় থাকে নারীদের, এবং সেইখানটায় দেখা যায় যে আমাদের দেশের নারীরা অনেক পিছিয়ে, এবং আপনি এখানে জরায়ু ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের বেশ আধিক্য, যেটা ঠিক সময়ে আসলে ট্রিটমেন্ট করা গেলে বা চেক আপ করালে এইটার হারটা আসলে কমানো সম্ভব হয়। সেক্ষেত্রে পূর্ব সচেতনতা কিভাবে তৈরি করা যেতে পারে, বা তাদের স্বাস্থ্য সুরক্ষায় কি ব্যবস্থাগুলো আসলে নেওয়া যেতে পারে? এবং এই সাথে আমাদের পুরুষ যে পার্টনার রয়েছেন, তার করণীয় দিকগুলো যদি কিছু সাজেশন থাকে, বা সামাজিক ট্যাবুর জায়গা থেকে আমরা কি করতে পারি, যে এই জায়গাটা এখনো পর্যন্ত আমরা আসলে সেইভাবে এটা নিয়ে কথা বলতেও আসলে আমরা দ্বিধাবোধ করি, সেখানটায় কি করা যেতে পারে? খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমি আপনার প্রশ্নটিকে আসলে কিছুটা আমি যে সাউন্ডটা খুব বেশি ক্লিয়ার পাচ্ছি না, সেজন্য ধরতে পারিনি। তবে আপনি যেটা বলেছেন যে নারীদের যে মাসিক স্বাস্থ্য যেটা, সেটার যেই মানে যেই স্যানিটেশনের যেই প্রয়োজনীয়তাটা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা একটা সোশ্যাল ট্যাবু হিসেবে আমাদের দেশে আছে সামাজিকভাবে। তো সোশ্যাল ট্যাবু, এটার সাথে সোশ্যাল, কালচারাল, রিলিজিয়াস অনেকগুলো অ্যাঙ্গেল জড়িত। সেগুলো নিয়ে মানুষকে হঠাৎ করে আমি মানে খুব বেশি স্টার্টল করতে চাই না যে আপনারা রাতারাতি সব পরিবর্তন করবেন। তবে মেসেজটা এটাই, যে এই বিষয়গুলোতে সচেতনতার প্রয়োজন আছে। যে পুরুষ সঙ্গী আছে, তার সচেতনতার প্রয়োজন আছে, এবং সামাজিক সচেতনতার প্রয়োজন আছে। সেই সামাজিক সচেতনতা কিভাবে তৈরি করা যাবে, তার অনেক পদ্ধতি আছে। গ্রামে-গঞ্জে উঠান বৈঠক হয়। তারপরে আমাদের অনেক কালচারাল আম এলিমেন্টস আছে, যেমন ঢোল, তারপরে আরো বিভিন্ন রকম কালচারাল এলিমেন্টস বাজিয়ে আপনার
গ্রামে সচেতনতা তৈরি করা হয়, সেই জিনিসগুলো করা যেতে পারে। আমরা জানি আমাদের একটা ভালো নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক অফ হেলথ সেন্টার্স, কমিউনিটি ক্লিনিক গুলো আছে। সেখান থেকে সচেতনতামূলক কার্যক্রম চালানো যায়। আরেকটা জায়গা খুব গুরুত্বপূর্ণ যেটা বাদ পড়ে যায় সেটা হচ্ছে যে এই যে আম আম মানে কিশোরী বয়সের মেয়েরা তাদের বেশিরভাগই কিন্তু স্কুলে পড়ে। অথচ বেশিরভাগ স্কুলে আপনি যদি যান তাদের মাসিকের যে সময়টা, সেই সময়টা কিন্তু তারা অনেকে স্কুলে যাওয়া থেকে বিরত থাকে। এটাতে তাদের পড়াশোনার যেমন ক্ষতি হয়, তেমনি আম এই বিষয়ে যে সচেতনতা, সেই সচেতনতা সৃষ্টির একটা যে সুযোগ স্কুল কলেজগুলোতে, সেগুলোও কিন্তু আমরা মিস করে যাই। এজন্য স্কুলে মেয়েদের আম এই মাসিক স্বাস্থ্যের ব্যাপারে একটা ভালো ব্যবস্থা থাকা দরকার। টয়লেট গুলো বা একটা আলাদা ব্যবস্থা থাকা দরকার। সেখান থেকে যেন তারা স্যানিটারি প্যাড গুলো সহজে সংগ্রহ করতে পারে, তার ব্যবস্থা থাকা দরকার। বিনামূল্যে যেন সেটা সংগ্রহ করতে পারে, তার ব্যবস্থা থাকা দরকার। এবং সেখানে যে অন্য মানে অর্থাৎ যে ছেলেরাও পড়ে তাদের মাঝেও কিন্তু এসব ব্যাপারে একটা সচেতনতা এবং সহমর্মিতার আ অনুভূতি সৃষ্টি করার জন্য একটা এডুকেশনাল ইন্টারভেনশন ও সেখানে দরকার। কাজেই এই বিষয়ে সচেতনতাটা খুব দরকার। তবে ব্যক্তিগতভাবে আমি যেটা বলি যে আমাদের যেই মানে আমরা অনেকে অ্যাক্টিভিজম করি বা পছন্দ করি, সেটার প্রয়োজনও আছে। কিন্তু অ্যাক্টিভিজম করতে গিয়ে সমাজের একটা বৃহত্তর অংশকে যেন আমরা আমাদের আম আ আমাদের প্রতিপক্ষ বানিয়ে না ফেলি, সেটার জন্য তাদের সাথে বসার প্রয়োজন আছে। আপনি আমাদের দেশে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামটা এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। খুবই চমৎকার একটা এক্সাম্পল যেটার উদাহরণ সারা পৃথিবীতে দেওয়া হয়। বাংলাদেশে যেখানে আগে এক এক মানে ৬টা, ৭টা, ৮টা করে জন্ম হতো একেকজন নারীর, অর্থাৎ টোটাল ফার্টিলিটি রেট যেটাকে বলে, সেটা এখন 2.3 তে নেমে এসেছে। অথচ বাংলাদেশের মতো একটা ধর্মীয় যেখানে ধর্মের একটা ভালো প্রভাব আছে সমাজে, সেখানে এটা হবার কথা ছিল না। পাকিস্তানে কিন্তু এভাবে কমে আসেনি। বাংলাদেশে এসেছে। কেন হলো? সেটার একটা অন্যতম কারণ হচ্ছে যে আম আ ধর্মীয় যে নেতারা আছেন তাদের সাথে বসে তাদের জন্য কিন্তু আলাদা গাইডলাইন তৈরি করে তাদেরকে আস্থায় এনেই সামাজিক এই পরিবর্তনটা সংঘটিত করা গিয়েছে। আমি মনে করি যে এটাই বাংলাদেশের জন্য মডেল হওয়া উচিত। কাউকে অ্যান্টাগনাইজ করার সুযোগ করাটা আমার নেই, কাছে ভালো মনে কাউকে হয় না। আসলে বিচ্ছিন্ন তাদেরকে রেখে সাথে নিয়ে সামগ্রিক তাদের সাথে পরিবর্তন টানা সম্ভব না। তৌফিক জর্দার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটা ভিন্ন বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই। পুষ্টি এবং পুষ্টি বিষয়ক যেই সংকটটা, এটা বাংলাদেশের নতুন কোনো সমস্যা নয়, এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। অন্তত মাতৃকালীন স্বাস্থ্য এবং শিশুর জন্ম পরবর্তী যেই সময়টা, এই সময় যে পুষ্টিহীনতার একটা বিশাল শঙ্কা আমাদের দেশে কিন্তু রয়েছে। এই বিষয়টাকে আজকের এই দিনকে কেন্দ্র করে কিভাবে আরো একটু বেশি সিরিয়াসলি অ্যাড্রেস করা যায়, কিংবা আমাদের আরো কি করণীয় আছে বলে আপনার মনে হয়? এটা অত্যন্ত চমৎকার, অত্যন্ত ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে পুষ্টির সাথে আমরা অনেক সময় পুষ্টির দিকটাকে এড়িয়ে যাই। এখন আম এখানে আমাদের দেশে চরম একটা পুষ্টির একটা সমস্যা আছে। সেটা হচ্ছে যে স্টান্টিং বলে, অর্থাৎ আমাদের যেই বৃদ্ধিটা রহিত হয়ে যায়। হুম? আ এইটা এমন একটা সমস্যা যে এইটা যদি একবার হয়, এই বৃদ্ধিটা কিন্তু সারা জীবনের জন্য হয়। এটা irreversible damage যেটাকে বলে। অর্থাৎ এটা একবার হয়ে গেলে আপনি যে আবার পরবর্তীকালে পুষ্টি দিয়ে তাকে সুস্থ করে তুলবেন, তার কোনো রাস্তা আর খোলা থাকে না। এটা এ এ এটা একদম মানে ফরএভার। এবং এটা যে কেবলমাত্র তার গ্রোথ, যেটা তার হাড়ের যেই গ্রোথ, সেটাই যে কেবলমাত্র স্তিমিত হয় সেটাই না। তার যে মস্তিষ্কের যেই গ্রোথ সেটাও কমে যায়। এবং সেটার হার কত সেটা শুনলে আপনি আশ্চর্য হবেন যে এটা একসময় ছিল ৩৩%, এখন এটা কমে হয়েছে ২৮%। অর্থাৎ প্রায় ১/৪। আপনার চারপাশে যদি আপনি ৪ টা শিশুকে দেখেন তার মধ্যে অন্তত একটা শিশু আপনার তার পরিপূর্ণ বিকাশ হবে না। মানে স্ট্যাটিস্টিক্যালি সেটার সম্ভাবনাই নাই। তো একটা জনগোষ্ঠীর ১/৪ মানুষ যদি তার শারীরিক এবং মানসিক এবং মস্তিষ্কের পরিপূর্ণ বিকাশ রহিত থাকে, এরা তো সমাজের জন্য একটা বার্ডেন হিসেবে গড়ে উঠবে। তো এটার জন্য কি করা যায়? একটা জিনিস হচ্ছে যে আমরা বলি যে ফার্স্ট 1000 ডে, অর্থাৎ প্রায় ২ বছর পর্যন্ত আছে। অর্থাৎ মায়ের পেটের ৯ মাস প্লাস মায়ের পেট থেকে জন্ম হওয়ার পর থেকে আরো প্রায় ২ বছরের মতো এই সময়কালটাকে ফার্স্ট 1000 ডে বলে। এই সময়ের মধ্যেই ঘটনাটা ঘটে। অর্থাৎ এই সময়টুকুন এর মধ্যে যদি আপনি পরিপূর্ণ যথেষ্ট পরিমাণে পুষ্টি শিশুদেরকে দিতে না পারেন, তাহলে সেই শিশুর এই বিকাশটা রহিত হয়ে যাবে এবং সেটা কোনদিনও এটাকে আর ফেরত আনা যাবে না। তো এটা যেমন এটা শুনতে ভয় লাগে যে এটা আর কোনদিন ফেরত আসবে না। কিন্তু এটাকে একটা উইন্ডো অফ অপরচুনিটিও বলা যেতে পারে। কেন এটাকে উইন্ডো অফ অপরচুনিটি বলছি বা একটা সুযোগের দরজা বা সুযোগের জানালা কেন বলছি? কারণ আপনি দেখেন, একটা মানুষকে যদি ১০ বছর ধরে আমার এই ট্রিটমেন্টটা দিতে হতো,
সেটা কিন্তু একটা অত্যন্ত বার্ডেনসাম একটা বিষয় হতো, অত্যন্ত আমাদের উপর অনেক এটার চাপটা অনেক বেশি পড়তো। অথচ এখন আমরা কিন্তু সেটা মাত্র 1000 দিন আমরা যদি টার্গেট করতে পারি, যে শিশুর জন্মের আগের এবং পরের মিলিয়ে 1000টা দিন আমি যদি টার্গেটের অ্যাপ্রোচে আগাই, আমাদের স্বাস্থ্য নীতি নির্ধারকরা যদি আগান, যেটা এই 1000 দিনের মধ্যে তার পুষ্টির অভাব হবে, এরপরে কি হোক আমি জানি না, এরপরে সে ব্যবস্থা করে নিক, কারণ এরপরের সমস্যাটা লাইফ লং না, এটাকে সারানো যায়। কিন্তু এই প্রথম 1000 দিন আমি রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা শিশুর পুষ্টি যেন থাকে তার ব্যবস্থা আমি করব, তাহলে এই হারটাকে নামিয়ে আনা সম্ভব, অর্থাৎ স্টান্টিং রেটটাকে কমিয়ে আনা সম্ভব। এবং সেটার জন্য কেবলমাত্র পুষ্টিকর খাবার কিভাবে প্রস্তুত করতে হয়, একটা বড় সমস্যা হচ্ছে যে সচেতনতার অভাব। আমরা নিজেরাও জানি না যে পুষ্টির শুধুমাত্র খাবার, শুধুমাত্র ভাত দিলে হবে না, নানা রকমের খাবার আছে, 7 রকমের খাবারের গ্রুপ আছে, সেই 7 রকমের খাবারের গ্রুপের একটা মিশ্রণ থাকতে হয়। সেই মিশ্রিত খাবার কিভাবে তৈরি করতে হয়, কবে আমার শিশুকে আমি খাবার দিব, অর্থাৎ শক্ত খাবার দিব, কি পরিমাণে খাবার দিব, কি ধরনের খাবারের মিশ্রণ ঘটাবো, এই বিষয়গুলো কিন্তু একটা সচেতনতার বিষয়। এবং সেটার জন্য আপনাকে কিন্তু খুব খুব মানে কঠিন, এই বাচ্চারা কিন্তু না খেয়ে থাকে না, খেয়ে থাকে, কিন্তু আপনি যদি একটু সামান্য এর সাথে ডাল মিশিয়ে দেন, সামান্য একটু ডিম যদি চটকে দেন, তাহলেই কিন্তু তার মানে এই খাবারের যে ঘাটতিটা সেটা পূরণ হয়ে যায় এবং শিশুটা কিন্তু সুস্থভাবে বেড়ে উঠতে পারে। তো এটার জন্য সচেতনতা, রাষ্ট্রীয় নজরদারি, এই বিষয়গুলোর আসলে খুব প্রয়োজন আছে। তৌফিক জোয়ারদার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি থাকছেন আমাদের সাথে। আরেকটা ভিন্ন রকম প্রশ্ন তৌফিক জোয়ারদার মাথায় ঘুরছে। প্রশ্নটা এরকম, আপনার সাথে এই কথা আমাদের আগেও বলবার সুযোগ হয়েছে, অন্তত কোভিডকালীন সময়ে আপনার সাথে যখন আলাপচারিতার সুযোগ হয়েছে তখন এই বিষয়টি আপনার কাছ থেকে, কোভিড নিয়ে আপনার কাছ থেকে বেশ কিছু জিজ্ঞাসা আমাদের ছিল, করণীয়গুলো আমরা জানতে চেয়েছি। আপনার কাছে এই মুহূর্তে আমার যে জিজ্ঞাসাটা, যেহেতু আমরা একই সময়ে ওই বাস্তবতা দিয়ে পার হয়েছি, কথা বলবার আমাদের সুযোগ হয়েছে, আপনি দৃষ্টি দিয়ে কি দেখেছেন কোভিড-19 পরবর্তী যে পৃথিবী, সেই পৃথিবীতে স্বাস্থ্যসেবা খাত ঠিক যেভাবে পরিবর্তিত হওয়ার কথা ছিল, সুস্বাস্থ্য নিশ্চিত করবার ক্ষেত্রে যা করণীয় হবার কথা ছিল, বাংলাদেশ কিংবা বহির্বিশ্বে যদি আমরা একটা তুলনামূলক চিত্র দেখি, পেরেছে কি? যদি না পেরে থাকে, ঠিক কোন জায়গায় সংকটটা তৈরি হয়েছে যে আমাদের আসলে অ্যাড্রেস করে সলিউশন করবার প্রয়োজন ছিল বলে আপনার মনে হয়? না, খুবই চমৎকার প্রশ্ন, এটা খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন। আমি বলবো যে উত্তরটা আসলে মিক্সড, কিছু হয়নি তা না, অনেক অনেক উন্নতি হয়েছে, অনেক কিছু হয়েছে, আবার অনেক কিছু হতে পারতো হয়ওনি। যেমন ধরেন যে একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে যে স্বাস্থ্য যে কেবলমাত্র চিকিৎসার বিষয় না, এখানে সচেতনতার বিষয় আছে, জনস্বাস্থ্যের গুরুত্ব আছে, তারপরে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার একটা বিষয় আছে। এই প্রসঙ্গগুলো কিন্তু সামনে চলে এসেছে। এই আলোচনাগুলো কোভিড না আসলে হয়তো কবে হতো আমি জানি না। এটা শুধু বাংলাদেশে যে ব্যাপারটা এরকম তা না। আমি এখন সিঙ্গাপুরে কাজ করছি। এখানেও একই চিত্র। সিঙ্গাপুরেও খুবই মানে খুব ক্লিনিক্যাল ওরিয়েন্টেড একটা মাইন্ডসেট নিয়ে কাজ হচ্ছিল। আমি বলছি না যে ক্লিনিশিয়ানদের প্রয়োজন নেই, বাট বিষয় হচ্ছে যে এর বাইরেও আমাদের চিন্তা করার সুযোগ আছে, প্রয়োজন আছে। সেই বিষয়টা কিন্তু ছিল না আগে। কোভিড এর পরে সেই জিনিসটা হয়েছে। এখন প্রচুর কাজ হচ্ছে সচেতনতা সৃষ্টি করার জন্য। ইনফ্যাক্ট একটা ইন্টারেস্টিং পরিবর্তন বলি, সিঙ্গাপুরে যেটা হয়েছে যে তারা ক্যাপিটেশন মডেল বলে একটা ইন্স্যুরেন্স মডেল তারা সিঙ্গাপুরে চালু করেছে। যেখানে মানে একটা মানে যারা স্বাস্থ্য সেবা প্রদান করে, তারা ঠিক স্বাস্থ্য সেবা প্রদান করার জন্য ইনসেনটিভ পায় না, স্বাস্থ্য প্রতিরোধ করার জন্য। অর্থাৎ তার আন্ডারে যে রোগীগুলো আছে, তারা যদি তার কাছে না আসে তাহলে সে বেনিফিটেড হয়। অর্থাৎ না আসে বলতে, সে যদি সুস্থ থাকে এবং তার কাছে না আসে, অর্থাৎ তাকে একটা নির্দিষ্ট পরিমাণ রোগী হাসপাতালের জন্য ভাগ করে দেয়া আছে, কিন্তু তাকে একটা থোক বরাদ্দ দিয়ে দেয়া আছে যে হয়তো একটা যে হাসপাতাল, তাকে বলা আছে যে তোমাকে আমি 50 কোটি টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে তোমার কাছে যদি রোগী আসে বা না আসে, এই টাকাটাই তোমার বরাদ্দ। এখন হাসপাতাল তখন চেষ্টা করে যে তার রোগী, তার এরিয়ায় যে মানুষ আছে তাদের সচেতনতা বৃদ্ধি করার, তারা যেন অসুস্থ না হয় সেই ব্যবস্থাটা করার। তাহলে যেটা হয় যে এই মানুষগুলো কিন্তু তখন অসুস্থ হয়ে হাসপাতালে আসে না, তখন তার টাকাটা তার কাছেই থেকে যায়, বরাদ্দটা তার কাছে থেকে যায়। অর্থাৎ এই যে একটা মানে ইনোভেটিভ ওয়েতে মানুষকে প্রিভেন্টিভ কেয়ার বা প্রতিরোধমূলক স্বাস্থ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এভাবে চিন্তা করার সুযোগটা এখানে আমরা দেখছি। কিন্তু বাংলাদেশে কি আমরা সেটা দেখছি? আমাদের মনে হয় যে আমরা শিখেছি, আমরা বুঝেছি যে আমাদের জনসচেতনতার প্রয়োজন আছে, আমাদের জনস্বাস্থ্যের বিকাশের প্রয়োজন আছে। কিন্তু কোভিড চলে যাওয়ার পরেই কিন্তু আমাদের সেই চিন্তাটা আবার অনেকখানি আবার আগের মুখী হয়ে গিয়েছে। যদিও স্বাস্থ্য
যে রিফর্ম বা সংস্কার কমিশন কাজ করছে, তারা অনেক পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছেন বলে শুনেছি, জানতে পেরেছি তাদের কাছ থেকে। তো আমার মনে হয় যে সেটা একটা ভালো দিক। তারা এখনো দেখার বিষয় যে তারা এটাকে কিভাবে এক্সিকিউট করেন। তবে গোটা পৃথিবীর দিকে যদি তাকাই, যেই গতি নিয়ে আমরা প্রিভেন্টিভ কেয়ারের দিকে যাচ্ছিলাম কোভিডের ঠিক পরপর বা কোভিডের সময়, সেখান থেকে আমাদের একটা ছন্দপতন হয়েছে। তবে ভালো দিক যেটা হয়েছে, বাংলাদেশে আগে আপনি জানেন যে আইসিইউ ছিল না বলতে গেলে কোথাও। এখন আমি যেটা শুনেছি বা জেনেছি আমার কলিগদের কাছ থেকে, আমার সহকর্মীদের কাছ থেকে, বাংলাদেশে প্রচুর আইসিইউ এবং আইসিইউ বেড তৈরি হয়েছে। পজিটিভ দিক, এরকম আরো অনেক পজিটিভ আছে। আসলে পজিটিভ এবং নেগেটিভ মিলিয়ে আমি বলবো যে আমাদের অগ্রগতি হয়েছে, তবে আরো অগ্রগতি হওয়া প্রয়োজন। তৌফিক জোয়ারদার, এটা তো গেল ইনফ্রাস্ট্রাকচারাল সক্ষমতার কথাটা। আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল সক্ষমতার পাশাপাশি আমাদের প্রস্তুতিটার বিষয়টা আপনি বললেন। এটার জন্য যে দক্ষ জনশক্তি গড়ে তোলার কথা ছিল, আসলে এই জায়গায় প্রশ্ন, কারণ বাংলাদেশের চিকিৎসকেরা কতখানি মেধাবী এটা যখন তিনি বাংলাদেশের গণ্ডিটা পাড়ি দেন তখন আমাদের কাছে স্পষ্ট হয়। কেন স্পষ্ট হয়? বিশ্বের বিভিন্ন প্রান্তেই যখন তিনি যান, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, তার পেশাগত প্রতিনিধিত্ব করেন, চমৎকার ফলাফল তার আনুকূল্যে চলে আসে, তিনি রেকগনিশন পেতে শুরু করেন। অথচ সেই মানুষটি যখন বাংলাদেশে বসে কাজ করছেন, তার রেকগনিশনের অভাব হয়ে যায়, কিছু ক্ষেত্রে তিনি পারফর্মই করতে পারেন না, এবং তাতে করে যেটা হয়, বাংলাদেশে প্রচুর পরিমাণে জনসংখ্যা স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় বিশ্বের বিভিন্ন প্রান্তে পাড়ি জমান। এই একটা জায়গায় আসলে সংকটটা কোথায়, মানে কেন এমন হয়? আমি আপনার প্রশ্নটা খুব মানে পুরোপুরি বুঝিনি, 80% আমি ধরতে পেরেছি। সাউন্ডের একটা সমস্যা হচ্ছে। তো যেটা আমি বলছিলাম যে মানে যতটুকু আমি বুঝেছি তার ভিত্তিতে আমি বলি যে আমাদের চিকিৎসার যে কারিকুলাম সেটার আপডেট হয়েছে 2000 সম্ভবত 22 মানে 21 22 23 সময়ে সম্ভবত হয়েছে। তো একেবারে মানে এটাকে আসলে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা নিয়ে আরো গবেষণার প্রয়োজন আছে। আমরা একটা জিনিস খুব ইগনোর করি, সেটা হচ্ছে যে চিকিৎসা শিক্ষা, মানে শুধু চিকিৎসা শিক্ষা না, যে কোনো হায়ার এডুকেশন ইটসেলফ, অর্থাৎ শিক্ষা নিয়েও কিন্তু শিক্ষার একটা বিষয় আছে। আমাদের সেই গবেষণা খুব একটা হয় না। আমাদের সেন্টার ফর মেডিকেল এডুকেশন আছে, কিন্তু সেটার কার্যক্রমকে আরো বাড়াতে হবে। আর যেটা বলছেন যে আমাদের ডাক্তারদের যে মেধা বা তাদের, আমি বলবো এটা ঠিক মেধার বিষয় না, আমাদের এই কারিকুলামের সমস্যাটা উত্তরণ ঘটা দরকার। আমরা অতিরিক্ত মেধাবীও না, আবার মেধা নাই এরকমও বলা যাবে না। আসলে আমাদের সিস্টেমে সমস্যা আছে। আর শিক্ষার যে কারিকুলাম, এটা কোনো বদ্ধ বিষয় না, এটা প্রতিদিন মেডিকেল সায়েন্সের ইমপ্রুভমেন্ট হচ্ছে। একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের মানে শুধু এটা মেডিকেল এডুকেশন না, কোনো কিছুই এভিডেন্স বেসড যে সিস্টেম, আমি এখানে যেমন দেখি যে আমার ছাত্রছাত্রীরা, আমি এখানে ডিউক এনইউএস মেডিকেল স্কুলে আছি, এখানে আমি দেখি যে ছাত্রছাত্রীরা প্রতিদিন নতুন কি বের হলো সেই জার্নালটা প্রিন্ট আউট করে সেটা নিয়ে তারা পড়ছে, আলোচনা করছে, তার ভিত্তিতে তার ক্লাসে আলোচনা হচ্ছে। অথচ আমাদের দেশে, আমি যখন মেডিকেলে পড়েছি, আমি কোনোদিন দেখিনি যে কেউ একটা জার্নাল আর্টিকেল কিভাবে লেখা হয়, কিভাবে তার আলোচনা হয়, সেগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। অর্থাৎ আমরা বহু বছর পিছিয়ে থাকি। ততদিনে আমাদের মানে শিক্ষা কিন্তু মানে স্বাস্থ্য বিষয়ক শিক্ষা অনেক দূর এগিয়ে যায়। এটা একটা সমস্যা। এই জন্য আমি বলবো এটা আসলে সমস্যাটা আমাদের ঠিক মেধার নয়, এটা সমস্যাটা হচ্ছে যে আমাদের যে এডুকেশনাল গভর্নেন্সের যেই সমস্যাটা আছে, অর্থাৎ কতদিন পর আমার কারিকুলাম ডেভেলপ করতে হবে, পেডাগজিটা কেমন হবে, কিভাবে আমি শেখাবো, সেই বিষয়গুলো নিয়ে কাজ করার সুযোগ আছে। আর মানে কোয়ালিটি বাড়াতে হবে, শুধু কোয়ান্টিটি। আমাদের মেডিকেল কলেজের সংখ্যা বাড়ছে, কিন্তু সেখানে কোয়ালিটি এডুকেশন যথেষ্ট পরিমাণে বাড়ছে না, সেই বিষয়টা আমাদের নজরদারিতে আনতে হবে। তারপরে এই যে অ্যাক্রেডিটেশনের বিষয় আছে, আমাদের দেশে কতটুকু আমরা মেডিকেল কলেজের শিক্ষাটা ঠিক প্রপারলি হচ্ছে কিনা সেটা তদারকি করার ব্যবস্থাটা আসলে খুবই দুর্বল। এই বিষয়গুলোতে আমাদের অ্যাড্রেস করলে আমার মনে হয় যে শিক্ষা মানে উন্নতি হবে। তৌফিক জোয়ারদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আপনার সাথে আলোচনা করেছি, এবং আপনার সাথে কথা বলতে পারার স্বস্তিটা এই জায়গায় যে আপনাকে কোনো সীমারেখার বাইরে যেও প্রশ্ন করা যায়। আপনি প্রচণ্ড স্পষ্টভাষী একজন মানুষ, স্পষ্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পছন্দ করেন, আপনি কোনো কিছুর পরোয়া করেন না। আপনার এই চমৎকার দিকটি আমাকে বারবার প্রভাবিত করে। আপনার সুস্বাস্থ্যের কামনা রইল, আপনার আগামীর দিনগুলো চমৎকার কাটুক। আপনার মাধ্যমে ঠিক যেভাবে আশেপাশের মানুষজন অনুপ্রাণিত হয়, ঠিক একইভাবে আপনার এই সক্ষমতার প্রকাশটুকু সিঙ্গাপুরবাসী পাক, এটাই প্রত্যাশা। আপনাকে বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন আপনি। এবং মিমি, সবচেয়ে বড় যে বিষয়টি, যে প্রশ্নটা আসলে শেষ আমার ছিল, আমাদের দেশের শিক্ষার্থীদের মেধা নিয়ে কোনো
প্রশ্নই হয় না, প্রশ্ন করার সুযোগই নেই। কেন সুযোগ নেই? আমরা যেই সিস্টেমের মধ্যে দিয়ে বেরিয়ে যে পরিমাণে মেধাবী এবং সেই পরিচয়টা পাওয়া যায়, তখন দেশের গণ্ডিটা পেরিয়ে আমরা বিদেশে যাই। এটা শুধু চিকিৎসা খাতে না, যে কোনো খাতে, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, সিভিল ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, এনভায়রনমেন্টাল সায়েন্সের কথা বলি, বিজনেসের কথা বলি, যেভাবেই আমরা বলি না আর্ট কালচারাল প্রোগ্রাম যাই বলি না কেন, অথচ এই মানুষটাকে দেশের গণ্ডির মধ্যে আমরা খুঁজেই পাই, হারিয়ে ফেলি। হয় তাকে জায়গা করে দিতে পারি না, কিংবা তিনি যে কতখানি মেধাবী তা প্রকাশ করবার মতো সুযোগটুকুই তৈরি করে দিতে পারি না। একদম, কেউ যদি নিজ উদ্যোগেও কিছু করতে যায়, সহযোগিতা দূরে থাক, উল্টো তাকে আমরা আরো পেরেশানির মধ্যে ফেলি। আমাদের এই মানসিকতার অবসান হওয়াটার বিকল্প নেই, কারণ খুব স্বাভাবিকভাবে বিশ্ব এখন যে গতিতে এগিয়ে যাচ্ছে, সেই গতিতে কাউকে পিছনে টেনে ধরবার কোনো সুযোগ নেই। উই টক অ্যাবাউট গ্লোবাল ভিলেজ, এই বিষয়টি মাথায় রাখাটা জরুরি। আজকে এখানেই বিদায় নিব এবং একটা বিশ্বব্যাপী স্ট্রাইকের আহ্বান জানানো হয়েছে। আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনার যদি মনে হয় হ্যাঁ নির্বিচারে যে গণহত্যা হচ্ছে আপনি তাকে সমর্থন করেন, তাহলে আপনি আজকে আপনার স্বাভাবিক দৈনন্দিন কাজগুলো করেন। আর যদি তা না হয়, আপনি আপনার সন্তানের চোখের দিকে তাকে প্রশ্ন করুন আপনার আজকে করা উচিত। ভালো থাকবেন সবাই, এখানে বিদায় নিচ্ছি। শুভ সকাল। শুভ সকাল।